আসামি ধরতে গিয়ে হামলার শিকার খোদ পুলিশ। রাস্তায় পড়েছিল মানব কঙ্কাল, পুলিশ শোনালো আসল ঘটনা। লেক থেকে বস্তা ভর্তি কোরআন শরীফ উদ্ধার। মায়ের স্বপ্ন পূরণে হেলিকপ্টারে চড়ে বাড়ি ফিরলেন প্রবাসী সন্তান। পৈতৃক সম্পত্তি গ্রাস করতে আপন ভাইকে রাস্তায় নামালো বড় ভাই। টানা 30 মিনিটের বেশি বসে থাকলেই বাড়তে পারে ক্যান্সারের ঝুঁকি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মোটরসাইকেল ছিনতাই মামলার ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করতে গিয়ে খোদ পুলিশের ওপরই অতর্কিত ও নৃশংস হামলার ঘটনা ঘটেছে। কুখ্যাত ছিনতাইকারী ও তার ভাইয়ের ধারালো অস্ত্রের এলোপাথারি কোপে এসআই সহ 3 পুলিশ সদস্য এবং পুলিশের এক সোর্স গুরুতর জখম হয়েছেন। পরবর্তীতে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সরকারি কাজে বাধা ও হামলার অভিযোগে অভিযুক্ত 2 ভাই সাগর ও সজলকে গ্রেফতার করে। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে পুলিশের ওপর এই চাঞ্চল্যকর হামলার বিস্তারিত নিয়ে থাকছে রিপোর্টে। মোটরসাইকেল ছিনতাই মামলার আসামিকে ধরতে গিয়ে খোদ পুলিশের উপরই অতর্কিত হামলা। ধারালো অস্ত্রের এলোপাতারি কোপে রক্তাক্ত হয়েছেন 3 পুলিশ সদস্য এবং পুলিশের এক সোর্স। শনিবার দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার বৈদ্যের বাজার ইউনিয়নের 7 ভাইয়া পাড়ায় এই ঘটনা ঘটে। সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম সারোয়ার জানান, মোটরসাইকেল ও পিকআপ ভ্যান ছিনতাইয়ের একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি সাগরকে গ্রেপ্তার করতে অভিযানে যান সোনারগাঁ থানার এসআই সুরুজ্জামান ও তার ফোর্স। কিন্তু পুলিশকে দেখেই ক্ষিপ্ত হয়ে ওঠে কুখ্যাত ছিনতাইকারী সাগর এবং তার ভাই সজল। কিছু বুঝে ওঠার আগেই তারা ধারালো দা নিয়ে পুলিশের উপর ঝাঁপিয়ে পড়ে। তাদের এলোপাতারি কোপে রক্তাক্ত হন 4 জন। পরবর্তীতে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে। এই হামলায় আহত পুলিশ সদস্যরা হলেন এসআই সুরুজ্জামান, কনস্টেবল শাহিন এবং কনস্টেবল মাইনুল। তারা প্রাথমিক চিকিৎসা নিলেও হামলায় গুরুতর আহত হয়েছেন তাদের সোর্স মাসুম মিয়া। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সরকারি কাজে বাধা ও হামলার ঘটনায় অভিযুক্ত 2 ভাই সাগর ও সজলকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ। হবিগঞ্জ 250 শয্যা জেলা সদর হাসপাতালের বহির্বিভাগের গেটের সামনে রাস্তার পাশে একটি ব্যাগের ভেতর মানুষের কঙ্কাল ও ছড়িয়ে ছিটিয়ে থাকা হাড়গোড় দেখে স্থানীয়দের মাঝে তীব্র আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শুক্রবার সকালে হাসপাতালের প্রধান ফটকের পাশে এই মানব কঙ্কালটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় সাধারণ মানুষ। মুহূর্তের মধ্যে ঘটনাস্থলে জড়ো হয় উৎসুক জনতা। হবিগঞ্জে কঙ্কাল উদ্ধারের এই ঘটনা নিয়ে বিস্তারিত রিপোর্টে। হাসপাতালের গেটের পাশে পড়ে থাকতে দেখা যায় একটি মানব কঙ্কালের বিভিন্ন অংশ। ছড়ানো ছিটানো এসব হাড় দেখে স্থানীয়দের মধ্যে তৈরি হয় আতঙ্ক ও কৌতূহল। ঘটনাটি ঘটেছে হবিগঞ্জ 250 শয্যা জেলা সদর হাসপাতালের বহির্বিভাগের গেটের সামনে। পুলিশ জানিয়েছে এটি কোনো অপরাধের ঘটনা নয়। কঙ্কালটি হবিগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীদের অ্যানাটমি ব্যবহারিক ক্লাসে ব্যবহৃত শিক্ষা সামগ্রী। শুক্রবার সকালে হাসপাতালের প্রধান ফটকের পাশে একটি ব্যাগের সঙ্গে মানব কঙ্কাল পড়ে থাকতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা। অল্প সময়ের মধ্যেই খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে ভিড় করেন উৎসুক মানুষ। অনেকেই ধারণা করেন রাতে কেউ কঙ্কালটি সেখানে ফেলে গেছে। দেখো, আমি দিকে রাস্তায় যাইতেছি, 2টা বাচ্চা কঙ্কালগুলা একটা ব্যাগের মধ্যে তোলা এবং মাথাটা বার করানো। আমাকে 2টা ছেলে বলতেছে, আঙ্কেল এনে দেখেন মানুষের কঙ্কাল। তখন আমি বললাম, কি মানুষের কঙ্কাল? আমি না আসলাম, আসে দেখা যাচ্ছে হ্যাঁ ঠিকই মানুষের কঙ্কাল। খবর পেয়ে হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেন। পরে ব্যাগে থাকা পরিচয়পত্রের সূত্র ধরে নিশ্চিত হয় কঙ্কালটি হবিগঞ্জ মেডিকেল কলেজের এক শিক্ষার্থীর। হবিগঞ্জ সদর মডেল থানার ওসি জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে এক শিক্ষার্থী রিকশায় করে যাতায়াতের সময় অসাবধানতাবশত ব্যাগসহ কঙ্কালটি রিকশায় রেখে নেমে যান। পরে রিকশা চালক ব্যাগ খুলে মানব কঙ্কাল দেখতে পেয়ে ভয় পেয়ে সেটি হাসপাতালের গেটের ভেতর রেখে চলে যান। পরে পরিচয়পত্রের মাধ্যমে সংশ্লিষ্ট শিক্ষার্থীর পরিচয় নিশ্চিত করে বিষয়টি যাচাই বাছাই করা হয়। পুলিশ জানিয়েছে এটি সম্পূর্ণ শিক্ষামূলক কাজে ব্যবহৃত মানব কঙ্কাল, তাই এ ঘটনায় আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। তবে ভবিষ্যতে এ ধরনের শিক্ষা সামগ্রী বহনের ক্ষেত্রে আরো সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা। এটা আপনার মূলত যে
হবিগঞ্জ মেডিকেলের যে স্টুডেন্ট, হ্যাঁ, দুটো স্টুডেন্ট ওরা তো আপনার যে এটা কঙ্কাল ওরা যে প্র্যাকটিক্যাল কাজ ইউজ করে থাকে, ঠিক আছে। ওরা নাকি গতকালকে আপনার রিক্সা উঠেছিল, এটা তাদের সাথে ছিল, তারা নিয়ে গেলে মেডিকেলে, বাট ভুলবশত রিক্সায় ওরা ফেলে গেছে। ও রিক্সা ড্রাইভার তাদেরকে দেয় না, রিক্সা ড্রাইভার সম্ভবত রাত্রেবেলায় যায় রেখেছে, নাম টাম লেখা, স্টুডেন্ট কোন স্টুডেন্ট নাম এগুলো বরাদ্দ নাম লেখা। ওরা আজকে সকালে এটা পাওয়া গেছে, স্টুডেন্ট আবার সুন্দর টিকে গুলো নিয়ে গেছে। আতঙ্কিত হওয়ার আসলে প্রথম দেখে তো প্রথম মানুষের আতঙ্কিত হবেই, কিন্তু পরবর্তী যখন দেখতে করলে দেখা গেছে আসলে এটা হলো তাদের ল্যাবরেটরির যে কঙ্কাল গুলা ল্যাবরেটরিতে রাখে বা তাদের যে প্র্যাকটিক্যাল ক্লাসের যে কঙ্কাল গুলা সেইগুলা, ঠিক আছে। চাঁদপুর শহরের মিশন রোড এলাকার একটি লেক থেকে 3 বস্তা পুরনো কোরআন শরীফ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মাঝে ব্যাপক চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। গত বুধবার সকালে লেকে ভাসমান 3টি প্লাস্টিকের বস্তা দেখে সন্দেহ হলে পুলিশকে খবর দেয় স্থানীয় বাসিন্দারা। পরে পুলিশ এসে বস্তাগুলোর মুখ খুলে ভেতর থেকে একের পর এক পুরনো ও আংশিক নষ্ট হয়ে যাওয়া কোরআন শরীফ বের হয়ে আসে। ধর্মীয় অনুভূতির বিষয়টি বিবেচনায় নিয়ে পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করেছে এবং কে বা কারা কি উদ্দেশ্যে এগুলো লেকে ফেলেছে তা খতিয়ে দেখছে। এ নিয়ে বিস্তারিত থাকছে রিপোর্টে। লেক থেকে উদ্ধার করা বস্তাগুলোর মুখ খুলতেই বের হয়ে আসে একের পর এক পুরনো কোরআন শরীফ। ঘটনাটি ঘিরে চাঁদপুর শহরের মিশন রোড এলাকায় সৃষ্টি হয়েছে চাঞ্চল্য। গত 1 তারিখ বুধবার সকালে স্থানীয়দের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লেক থেকে 3 বস্তা কোরআন শরীফ উদ্ধার করে পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানান, লেকে ভাসমান 3টি প্লাস্টিকের বস্তা দেখে সন্দেহ হলে পুলিশকে খবর দেওয়া হয়। পরে বস্তাগুলো খুলে ভেতরে কোরআন শরীফ দেখতে পেয়ে স্থানীয়দের মধ্যে বিস্ময় ও ক্ষোভ ছড়িয়ে পড়ে। কোরআন শরীফ যে পাওয়া গেছে পানিতে গেলে আসিল, ওই যে কস্তুরি যে চাপ আইছে পানির সাথে সাথে বস্তাটি আয়া পড়ছে ময়লার ভিতর। পুলিশ জানায়, উদ্ধার হওয়া কোরআন শরীফগুলো পুরনো এবং কিছুটা নষ্ট অবস্থায় ছিল। কে বা কারা কি উদ্দেশ্যে সেগুলোকে লেখে ফেলেছে তা তদন্ত করে দেখা হচ্ছে। ধর্মীয় অনুভূতির বিষয়টি বিবেচনায় নিয়ে ঘটনাটি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে এবং উদ্ধার করা কোরআন শরীফগুলো যথাযথ ধর্মীয় মর্যাদায় সংরক্ষণের উদ্যোগ নেওয়া হচ্ছে। এ বিষয়ে চাঁদপুর পৌরসভার 12 নং ওয়ার্ডের বিএনপির সভাপতি মিন্টু দেওয়ান জানান, পৌরসভা কর্তৃপক্ষ ও জেলা পরিষদ প্রশাসকের অনুমতি নিয়ে কোরআন শরীফগুলো পবিত্রতা রক্ষার্থে পৌর কবরস্থানে মাটির নিচে দাফন করা হবে। এখানে ওই যে সবার অনুমতি নিয়ে পৌরসভার কর্তৃপক্ষ এবং আমাদের জেলা পরিষদের প্রশাসক সেলিম ভাইয়ের অনুমতি ক্রমে আমরা পৌর কবরস্থানে এখানে নিয়ে যাব। সেখানে এগুলো সংরক্ষণ করছি। আমরা সেখানে মাটির নিচে পৌরসভার কর্তৃপক্ষের মাধ্যমে মাটির নিচে রেখে দেবো, যেহেতু এই জিনিস রেখে দিব, সযত্নে রেখে দেবো যাতে ওখানে পবিত্র থাকে আর কি। এদিকে স্থানীয় আলেম উলামা ও মুসল্লিরা ঘটনার নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। মায়ের দীর্ঘদিনের লালিত স্বপ্ন পূরণ করতে পোল্যান্ড থেকে দেশে ফিরেই তাকে হেলিকপ্টারে চড়িয়ে নিজ গ্রামে নিয়ে এলেন এক প্রবাসী সন্তান। ব্যতিক্রমী ও আবেগঘন এই ঘটনাটি ঘটেছে কুমিল্লার তিতাস উপজেলার নন্দীরচর গ্রামে, যা পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করেছে। দীর্ঘদিন ধরে পোল্যান্ডের রেস্টুরেন্টে ব্যবসার সঙ্গে যুক্ত ওয়াসিম মুন্সি দেশে ফেরার পর ঢাকা বিমানবন্দর থেকেই তার মা বাবা ও পরিবারের অন্য সদস্যদের নিয়ে হেলিকপ্টারে করে নিজ গ্রামের উদ্দেশ্যে রওনা হন। এ নিয়ে বিস্তারিত থাকছে রিপোর্টে। মায়ের স্বপ্ন ছিল হেলিকপ্টারে চড়া, আর সেই স্বপ্নই বাস্তবায়ন করতে পোল্যান্ড থেকে দেশে ফিরেই হেলিকপ্টারে করে মাকে নিয়ে নিজ গ্রামে গেলেন কুমিল্লার ওয়াসিম মুন্সি। তার এই ব্যতিক্রমী উদ্যোগে এলাকায় সৃষ্টি হয় ব্যাপক চাঞ্চল্য। দীর্ঘদিন ধরে পোল্যান্ডে বসবাস করছেন ওয়াসিম মুন্সি। সেখানে তিনি রেস্টুরেন্ট ব্যবসার সঙ্গে যুক্ত। দেশে ফেরার পর ঢাকা বিমানবন্দর থেকেই মাকে সঙ্গে নিয়ে হেলিকপ্টারে কুমিল্লার তিতাস উপজেলার নন্দীরচর গ্রামের উদ্দেশ্যে রওনা হন তিনি। গ্রামের আকাশে হেলিকপ্টার দেখা মাত্রই উৎসুক মানুষ ভিড় করেন মাঠের চারপাশে। ওয়াসিমের সঙ্গে হেলিকপ্টারে ছিলেন তার মা, বাবা সহ পরিবারের অন্য সদস্যরাও। ওয়াসিম জানান, মায়ের দীর্ঘদিনের ইচ্ছা ছিল হেলিকপ্টারে চড়ার।
সেই স্বপ্ন পূরণ করতেই এমন আয়োজন করেন ওয়াসিম মুন্সী। তার এই উদ্যোগে পরিবারের সদস্যদের পাশাপাশি স্থানীয়দের মধ্যেও আনন্দের পরিবেশ সৃষ্টি হয়। আমি ওয়াসিম মুন্সী, পোল্যান্ডে থাকি এবং ওইখানে আমার ব্যবসা আছে, ব্যবসা করি। মূলত দেশে আসা আমার মাকে দেখা এবং ওনার শখ পূরণ করার জন্য হেলিকপ্টারে আজকে আমাদের নন্দীরচর আসছি। মায়ের প্রতি সন্তানের ভালোবাসার এই ব্যতিক্রমী প্রকাশ সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্রশংসা কুড়িয়েছে। অনেকে এটিকে বাবা মায়ের প্রতি সন্তানের ভালোবাসা ও সম্মান প্রদর্শনের অনন্য উদাহরণ হিসেবে দেখছেন। পৈতৃক সম্পত্তির লোভে আপন ছোট ভাই ও তার পরিবারকে এক কাপড়ে পৈতৃক ভিটেমাটি এবং ব্যবসা প্রতিষ্ঠান থেকে জোরপূর্বক বের করে দেওয়ার অভিযোগ উঠেছে বড় ভাইয়ের বিরুদ্ধে। এলাকার প্রভাবশালী ও ক্যাডার বাহিনী লেলিয়ে দিয়ে ছোট ভাইয়ের স্ত্রী ও সন্তানদের নির্মমভাবে মারধরও করা হয়েছে। গাজীপুর জেলার কালিয়াকৈরের মধ্যপাড়া ইউনিয়নের দুর্গাপুর গ্রামে ঘটেছে এই অমানবিক ঘটনা। অন্যদিকে ঘটনার পর থেকেই অভিযুক্ত বড় ভাই আওলাদ হোসেন আত্মগোপনে রয়েছেন। এ নিয়ে বিস্তারিত থাকছে রিপোর্টে। বাবা মারা গেলে বড় ভাই থাকলে বড় ভাই হয় বাবার তুলনা, বাবার যে চাহিদাটা সেই ছোট ভাইকে পূরণ করে। সেই বড় ভাইয়ের কারণে আমি সর্বহারা হয়ে রাস্তার পাশে একটা পরিত্যক্ত ঘরের মধ্যে আমি থাকতেছি। পৈতৃক সম্পত্তির লোভে আপন ছোট ভাই ও তার পরিবারকে এক কাপড়ে বাড়ি থেকে বের করে দিয়েছেন বড় ভাই। এলাকার প্রভাবশালীদের ব্যবহার করে ছোট ভাইয়ের স্ত্রী ও সন্তানদের মারধর করানোর অভিযোগ উঠেছে সেই পাষণ্ড বড় ভাইয়ের বিরুদ্ধে। হৃদয় বিদারক ও অমানবিক এই ঘটনাটি ঘটেছে গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের দুর্গাপুর গ্রামে। বড় ভাই আওলাদ হোসেনের সর্বগ্রাসী লোভের বলি হয়ে গত 1 মাস ধরে রাস্তার পাশে একটি পরিত্যক্ত ঘরে সপরিবারে মানবেতর দিন কাটাচ্ছেন ভুক্তভোগী ছোট ভাই ইমদাদ হোসেন। এখানে আমি দীর্ঘ 1 মাস যাবত আছি এবং বড় ভাইয়ের কারণে বড় ভাই আমার বাসা থেকে বের করে দিচ্ছে এবং কোনো আমার শরীরের যে পোশাকটি, এই পোশাকটি নিয়ে আমার এখান থেকে চলে আসতে হয়েছে। ভুক্তভোগী ইমদাদ হোসেন জানান, তাদের বাবার মৃত্যুর আগে 2 সন্তানের জন্য একটি দোতলা বাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠান রেখে যান। বাবার মৃত্যুর পর বেশ কয়েক বছর সবকিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু সম্প্রতি বড় ভাই আওলাদ হোসেন ছোট ভাই ইমদাদকে পৈতৃক বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান বিক্রি করে দেওয়ার জন্য চাপ দিতে থাকেন। কিন্তু পৈতৃক ভিটেমাটি ও আয়ের একমাত্র উৎস সে ব্যবসা প্রতিষ্ঠান বিক্রি করতে সরাসরি আপত্তি জানান ছোট ভাই ইমদাদ হোসেন। আমার বাবা মারা যাওয়ার সময় সে কোনো অর্থ সম্পদ বিক্রি করে যায় না এবং আমাদের প্রতিটা খামারে প্রতিটা জায়গায় আমাদের সম্পত্তি আছে এবং এই বাড়িটা মনকাদার এদিকে গেছে 2 ভাইয়ের জন্য, 2 ভাইয়ের সুন্দরকে সেপারেট করে সে দিয়ে গেছে যে এই পাশে 2 থাকবে, এই পাশে 2 থাকবে। আবার যে দোকানও মনকাদার বড় ভাইকে পশ্চিম সাইড দিয়ে গেছে, পূর্ব সাইডে 3 শাটার আমাকে দিয়ে গেছে। এখন সে দোকানও আমাকে দিবে না, বাড়িও দিবে না, এই যে সম্পত্তির যে ভাড়াটিয়া মাছের খামার থেকে টাকা আসে, টাকাও সে আমাকে দিবে না। ভুক্তভোগী ইমদাদ হোসেনের অভিযোগ, বাড়ি বিক্রি করতে রাজি না হওয়ায় তার বড় ভাই আওলাদ হোসেন এলাকার চিহ্নিত প্রভাবশালী ব্যক্তি নাটো মুসল্লির সহযোগিতা নেয়। পরবর্তীতে নাটো মুসল্লির লেলিয়ে দেওয়া ক্যাডার বাহিনী ইমদাদ হোসেন তার স্ত্রী ও সন্তানকে নির্মমভাবে মারধর করে। এক পর্যায়ে তাদেরকে জোরপূর্বক তাদের নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান এবং পৈতৃক বাড়ি থেকে উচ্ছেদ করে বের করে দেওয়া হয়। এমন ভাবেই করে যে আমি তার ভাই না। তার শেষে আমি তাকে প্রশ্ন করলাম যে আমার বাবা কি পেলে, আমার বাবার পরিচয় কি, আমি যে এই সম্পত্তি থেকে বঞ্চিত হইতেছি, আমার বাবা কি, বাবার পরিচয়টা কি। এরকম আমি কান্দাকাটি করে বাজারে অনেক লোকের সামনে বললাম, তার কথা বাবা যে তুই খুঁজা লোগা, আর তোর বাবা এখানে নাই এবং তুই দোকানে আসলে তোর মেয়েরা হলো নাটু মুসল্লি এরকম করে আমাকে মেয়েরা ওখান থেকে বিদায় করে দেয় নাটু মুসল্লি। এই নাটু মুসল্লির কারণে আমাকে আজকে আমি সর্বহারা দিচ্ছি। আমার বড় ভাই একা এইটা সাহস পাইতো না, সে বাড়িটা চায়, সে বাড়িটা তার বিক্রি করতে পারে। আমি না, বাড়ি বিক্রি করবো না, আমি বাড়িটা বিক্রি করে আমি যাবো কোথায়, আমার পোলাহান্না থাকবো কোথায়, সেই শখের জিনিসটা আমি বাড়িটা বিক্রি করবো না। আমি যদি আমার জীবন থাকতাম বাড়ি বিক্রি করবো, আমি বসে রয়েছি। আমার বিভিন্ন চাপ দিতেছে যে বাড়ি বিক্রি না করো তোকে একবারে সপরিবার ধরে এখান থেকে নিয়ে টাকা নিয়ে এখানে মেরে ফেলে দেবো এবং তোর কোনো উত্তর সুযোগ থাকবো না। নাটক মুসল্লির এই লোক আমার ভয় দেখায়। এদিকে আপন ভাইয়ের ওপর এমন নির্মমতায় ফুঁসে উঠেছে এলাকাবাসী। 2 ভাইয়ের বিরোধ মিটিয়ে ছোট ভাই ইমদাদ হোসেনের ন্যায্য অধিকার তাকে ফিরিয়ে দেওয়ার জোর দাবি জানিয়েছেন স্থানীয়রা। বাংলা ভারতে মানুষ কতটুকু নিষ্ঠুর হলে বাসা থেকে বের করে দিতে পারে, কারণ ওনার আপন নিজের ছোট ভাই, উনি যে কাজটা করছে খুবই খারাপ, জঘন্যতম একটা কাজ।
যেটা আমাদের সমাজে এরকম কোথাও হয়নি। কোন আক্রোশে বা বাইয়ে বাইয়ে এত বড় একটা 8 লেগে নিচে নামিয়ে দিল, ছোট ভাই কি অপরাধ করলো এইভাবে অপরাধের নিচে নামিয়ে দিল। এই বিষয়ে অভিযুক্ত বড় ভাই আওলাদ হোসেনের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ঘটনার পর থেকেই তিনি গণমাধ্যমের সামনে আসতে অস্বীকৃতি জানিয়েছেন। বর্তমানে তিনি আত্মগোপনে রয়েছেন। ইমাম শরীফ, কালবেলা। টানা 30 মিনিটের বেশি সময় বসে বা শুয়ে থাকার অভ্যাস হৃদরোগের ঝুঁকির পাশাপাশি ক্যান্সারের মৃত্যু ঝুঁকিও অনেকাংশে বাড়িয়ে দিতে পারে। আন্তর্জাতিক চিকিৎসার সাময়িকী প্লস মেডিসিনে প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনের বরাত দিয়ে জানানো হয়েছে, যুক্তরাজ্যের ইউকে বায়োব্যাংকের প্রায় 91,000 মানুষের 12 বছরের স্বাস্থ্য তথ্য বিশ্লেষণ করে এই চাঞ্চল্যকর তথ্য পেয়েছেন গবেষকেরা। ইউনিভার্সিটি অফ গ্লাসগোর প্রধান গবেষক ডক্টর ফ্রেডরিক হো জানান, একটানা দীর্ঘ সময় নিষ্ক্রিয় থাকার প্রতিটি অতিরিক্ত ঘন্টার জন্য ক্যান্সারের মৃত্যু ঝুঁকি প্রায় 10% পর্যন্ত বৃদ্ধি পায়। এ নিয়ে বিস্তারিত থাকছে রিপোর্টে। টানা 30 মিনিটের বেশি বসে থাকলে হৃদরোগের ঝুঁকির পাশাপাশি বাড়তে পারে ক্যান্সারের ঝুঁকি। তবে প্রতি 30 মিনিট পর পর কয়েক মিনিট হাঁটা বা হালকা শারীরিক কাজের মতো সহজ অভ্যাস সেই ঝুঁকি কমাতে পারে। যুক্তরাজ্যের ইউকে বায়োব্যাংকের 91,000-এর বেশি মানুষের 12 বছরের তথ্য বিশ্লেষণ করা এই গবেষণার ফল প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক সাময়িকী প্লস মেডিসিনে। গবেষণায় দেখা গেছে, জেগে থাকা অবস্থায় একটানা 30 মিনিটের বেশি বসে বা শুয়ে থাকার সঙ্গে ক্যান্সারে মৃত্যু ঝুঁকি বৃদ্ধির সম্পর্ক রয়েছে। শুধু তাই নয়, প্রতিদিন একটানা নিষ্ক্রিয় থাকার প্রতিটি অতিরিক্ত ঘন্টার সঙ্গে এই ঝুঁকি প্রায় 10% পর্যন্ত বাড়তে পারে বলেও ইঙ্গিত মিলেছে। গবেষণার প্রধান লেখক ইউনিভার্সিটি অব গ্লাসগোর গবেষক ডক্টর ফ্রেডেরিক হো বলেন, একটানা দীর্ঘ সময় বসে থাকার অভ্যাস ভাঙতে অল্প সময়ের হাঁটার মতো সহজ পদক্ষেপও গুরুত্বপূর্ণ সুরক্ষা দিতে পারে। তার মতে, বর্তমান স্বাস্থ্য নির্দেশিকায় মাঝারি বা উচ্চমাত্রার ব্যায়ামের উপর বেশি জোর দেওয়া হলেও হালকা শারীরিক নড়াচড়াকেও সমান গুরুত্ব দেওয়া উচিত। গবেষকরা বলছেন, দীর্ঘ সময় বসে থাকার পরিবর্তে সামান্য শারীরিক কর্মকাণ্ডও ইতিবাচক প্রভাব ফেলতে পারে। প্রতিদিন 1 ঘন্টা বসে থাকার বদলে ইস্ত্রি করা বা থালা বাসন ধোয়ার মতো হালকা কাজ করলে ক্যান্সারের মৃত্যু ঝুঁকি 12% কম থাকার সম্পর্ক পাওয়া গেছে। একই সঙ্গে প্রতিদিন 30 মিনিট স্বাভাবিক গতিতে হাঁটার মতো মাঝারি মাত্রার শারীরিক কার্যক্রমে ঝুঁকি 8% কম থাকার ইঙ্গিত মিলেছে। আর মাত্র 5 মিনিট উচ্চমাত্রার শারীরিক কার্যক্রম করলে সেই ঝুঁকি 22% পর্যন্ত কম থাকতে পারে বলেও গবেষণায় উল্লেখ করা হয়েছে। তবে গবেষকরা সতর্ক করে বলেছেন, এটি একটি পর্যবেক্ষণ ভিত্তিক গবেষণা, তাই দীর্ঘক্ষণ বসে থাকায় সরাসরি ক্যান্সারের কারণে মৃত্যু ঘটায় এমন সিদ্ধান্ত এই গবেষণা থেকে নিশ্চিতভাবে দেওয়া যায় না। ওপেন ইউনিভার্সিটির এমেরিটাস অধ্যাপক কেভিন ম্যাককনওয়ের মতে, ফলাফলটি আশাব্যঞ্জক হলেও বিষয়টি নিশ্চিত করতে আরও বিস্তৃত গবেষণার প্রয়োজন রয়েছে। তবে একটি বিষয় স্পষ্ট, প্রতি আধা ঘন্টা পর পর কয়েক মিনিটের নাড়াচাড়াই দীর্ঘমেয়াদে স্বাস্থ্যের জন্য বড় পার্থক্য গড়ে দিতে পারে। অরিত্র বাসু, কালবেলা। দর্শক, এই ছিল আজকের সারা দেশের সর্বশেষ সংবাদগুলো। কালবেলার সাথে থাকবার জন্য ধন্যবাদ।